আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে, যে ফরেস্ট অ্যান্ড ওয়াটার রিসোর্সেস অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বন সম্পদ এবং জল সম্পদ। তো প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে যে বন সম্পদ এবং জল সম্পদ দুটোকে সম্পদ কেন বলা হচ্ছে। তা সম্পদের কার্যকারিতার যে সংজ্ঞা, সেটা যদি আমরা একটু মনে রাখি, যে মানুষের চাহিদা বা অভাব পূরণে যে সমস্ত বস্তু বা কার্য যেগুলো আমাদেরকে সহায়তা করে সেগুলোই হচ্ছে সম্পদ। সেই হিসেবে বনভূমি থেকে আমরা কাঠ পাই, সেটা জ্বালানি কাঠ হতে পারে, আসবাবপত্র নির্মাণের কাজ হতে পারে, বিভিন্ন নির্মাণ কার্যের খুঁটি হতে পারে। আমরা বনভূমি থেকে নানা ধরনের উপজাত দ্রব্য পাই, যেমন ট্যানিন পাই, যেমন মধু, মোম পাই, বিভিন্ন ধরনের খাদ্য বস্তু পাই, সেটা ফলমূল হতে পারে, শাক পাতা হতে পারে, নানা রকমের ঔষধি বৃক্ষ পাই, যার থেকে নানা প্রকারের ওষুধ তৈরি হয়, মেডিসিন। তো এই সমস্ত কারণে, এবং তার সঙ্গে আছে নান্দনিক দিকটি আছে, অর্থাৎ রিক্রিয়েশনাল ভ্যালু একটা আছে। তো এইসব কারণে আমরা বনভূমিকে সম্পদ বলে মনে করি, এবং বনভূমি আজ থেকে না, একেবারে আদিমতম কাল থেকে মানুষের কাছে সম্পদ হিসেবেই বিবেচিত হয়ে এসছে, যেহেতু আদিম মানুষ বনভূমিতেই বাস করত এবং বনভূমির যে উপাদান সেগুলি নিয়েই তারা তাদের বাসস্থান নির্মাণ থেকে শুরু করে অস্ত্র আয়ুধ নির্মাণ কিংবা তাদের যে খাদ্যদ্রব্য আহরণ সবকিছুই বনভূমির উপর নির্ভরশীল ছিল। হ্যাঁ, একথা ঠিক যে প্রযুক্তি যত এগিয়েছে, সমাজ ব্যবস্থা যত উন্নত হয়েছে, তত বনভূমির উপরে নির্ভরতা মানুষের অনেকাংশে কমে গেছে। বরঞ্চ দেখা গেছে যে মানুষ বনভূমিকে পরিষ্কার করে, বা অন্য কথায় পরিষ্কার করে কথাটা অনেক সহজ সরল হয়ে গেল, বলা যায় বনভূমি ধ্বংস করে, পৃথিবীর প্রায় সর্বত্রই বনভূমি ধ্বংস করে তারা কি করেছে না, ওই কৃষি জমি তৈরি করেছে, নগর পত্তন করেছে, রাস্তাঘাট নির্মাণ করেছে, এবং এখনো সেই কাজ সমান তালেই চলছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। ফলে আমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে এই বনজ সম্পদের। অপরপক্ষে জল সম্পদ, এটা বলার অপেক্ষা রাখে না যে জল মানুষের জীবনে কতটা প্রয়োজনীয়। পানীয় জল হিসেবে প্রয়োজনীয়, প্রাত্যহিক যে দৈনন্দিন কাজকর্ম, সেটা গৃহস্থালির কাজকর্ম হোক, স্নান করা হোক, কাপড় কাচা হোক, ধোয়াধুয়ি হোক, সে সমস্ত কাজেও যেমন জল লাগে, তেমনি পাশাপাশি যেটা লাগে সেটা হচ্ছে যে তোমার পাশাপাশি যেটা তোমার লাগে সেটা হচ্ছে ওই কলকারখানার কাজে বিভিন্ন ধরনের যে রাসায়নিক, সেগুলিকে দ্রবীভূত করতে, যন্ত্রপাতি ঠান্ডা করতে, সমস্ত জায়গাতেই জল লাগে। বলা চলে যে জল ছাড়া জীবন অসম্ভব, তাই জল একটি সম্পদ। এখন আমরা যদি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অত্যন্ত বেশি। একথা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। পশ্চিমবঙ্গ বস্তুত ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে একদিকে উত্তুঙ্গ হিমালয় পর্বতমালা রয়েছে, অন্যদিকে রয়েছে সাগরের বেলাভূমি, আবার তারই সঙ্গে রয়েছে অনুচ্চ মালভূমি অঞ্চল। এই তিনটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, বা তার পাশাপাশি নিম্ন গাঙ্গেয় উপত্যকার যে অংশটি, সেটিও রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঙ্গা পদ্মা মেঘনার যে বদ্বীপ, তার একটা অংশ এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ভূপ্রকৃতিগত দিক থেকে পশ্চিমবঙ্গ অত্যন্ত সমৃদ্ধ। এখন কেবল ভূপ্রকৃতিই নয়, তার সঙ্গে সঙ্গে নদ নদী এসছে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী গঙ্গা নদী, সেই গঙ্গা নদী পশ্চিমবঙ্গের এসে রাজমহলের কাছে এসে দুভাগে ভাগ হয়েছে। একটা অংশ পদ্মা নাম নিয়ে চলে গেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে, আর একটা অংশ ভাগীরথী হুগলি নাম নিয়ে কলকাতা বন্দরের পাশ দিয়ে এসে বঙ্গোপসাগরে পড়েছে সুন্দরবনের কাছে। আবার অন্যদিকে যদি আমি দেখি যে পশ্চিমবঙ্গের জলবায়ু, ভূপ্রকৃতিগত বৈচিত্র্য জলবায়ুতেও নানা রকমের বৈচিত্র্যের সৃষ্টি করেছে।
আমরা এখানে পার্বত্য জলবায়ু যেমন দেখতে পাবো, আমরা নাতিশীতোষ্ণ জলবায়ু দেখতে পাবো, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু দেখতে পাবো, আবার আর্দ্র সাভানা প্রকৃতির জলবায়ু দেখতে পাবো, আবার আমরা অতি আর্দ্র জলবায়ু দেখতে পাবো। তো একটা ছোট রাজ্য যেটা উত্তর দক্ষিণে খুব বেশি হলে 900 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে সব থেকে চওড়া যেখানে, সেখানে সব থেকে বেশি হচ্ছে 400-450 কিলোমিটারের দূরত্ব। এরকম একটা ছোট রাজ্য, আয়তনের দিক থেকে আমরা জানি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 12th। তো এইটুকু একটা রাজ্য, ছোট রাজ্য, সেই রাজ্যের মধ্যেই ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু এবং মৃত্তিকার কথায় আমি আসিনি, মৃত্তিকার কথাটা উল্লেখ করতে হবে যে ওই পার্বত্য বাদামি মৃত্তিকা থেকে শুরু করে তরাই অঞ্চলের কাঁকুড়ে মৃত্তিকা থেকে শুরু করে কর্কশ পলি থেকে শুরু করে ভাবর অঞ্চলের প্রাচীন পলি থেকে বদ্বীপের নবীন পলি, আবার পুরুলিয়া বাঁকুড়া মালভূমি অঞ্চলের ল্যাটেরাইট জাতীয় মাটি, হরেক রকমের বৈচিত্র্য মৃত্তিকার ক্ষেত্রেও এই ছোট্ট রাজ্যটাতে দেখা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই যে দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি, একটা হচ্ছে বনভূমি, অপরটি হচ্ছে জলসম্পদ, এই দুটি কিন্তু ভীষণভাবে নির্ভর করে এই ভূপ্রকৃতি, নদ নদী, মৃত্তিকা এবং জলবায়ুর উপরে। বলা চলে যে জলবায়ু এবং মৃত্তিকা সরাসরি নিয়ন্ত্রণ করে বনভূমির ধরনটা কি প্রকারের হবে সেইটিকে। অন্যদিকে মাটির সছিদ্রতা এবং সেখানে প্রাপ্ত জলের পরিমাণ অর্থাৎ বৃষ্টিপাত, এই দুটি নিয়ন্ত্রণ করে মাটির নিচে বা মাটির উপরে কতটা জল পাওয়া যাবে। তাহলে একদিক থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের জলবায়ু, এগুলি কিন্তু আজকের যে দুটি আলোচ্য বস্তু অর্থাৎ বন সম্পদ এবং জলসম্পদ, তাদেরকে ভীষণভাবে প্রভাবিত করে। এবং সেই কারণেই আমরা এই জলবায়ু ও মৃত্তিকা ভেদেই নানা রকমের বনভূমি দেখতে পাবো এবং জলসম্পদও কিছুটা পরিবর্তিত হতে দেখতে পাবো। আমরা প্রথমে বনভূমির আলোচনাতে আসছি। অ্যাট এ গ্লান্স যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, তাহলে প্রথমেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভূমির তুলনায় বনভূমির পরিমাণটা বেশ কম। গড় যে পরিমাণ ভারতবর্ষে বা একটি আদর্শ অবস্থায় অন্তত যে 1/3 ভূমি বনভূমির আচ্ছাদনের মধ্যে থাকা দরকার, অর্থাৎ 33%। গোটা ভারতবর্ষে 33% কোথাও নেই, গোটা ভারতবর্ষে গড়ে 24% মতো আছে বনভূমি। এটা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন, তাদের যে তথ্য সেখান থেকে পাওয়া যায়। সে তুলনায় যদি দেখি, ভারতবর্ষের তুলনায় যদি আমি দেখি, পশ্চিমবঙ্গ কিন্তু সেই সব রাজ্যের মধ্যে পড়ে যেখানে বনভূমি খুব একটা আশঙ্কাজনক রকমের কম অবস্থাতে রয়েছে। গোটা স্টেট ল্যান্ডের মধ্যে, ভালো করে বুঝতে হবে, স্টেট ল্যান্ড অর্থাৎ গোটা রাজ্যের যে ভূমি রয়েছে সেই ভূমির মধ্যে মাত্র 13.38% বনভূমির আচ্ছাদনে রয়েছে। এখন এইখানে একটা জায়গা আমি একটু পরিষ্কার করে দিতে চাই, সেটা হচ্ছে যে বনভূমির আচ্ছাদন রয়েছে এই কথাটা একটু ভুল হয়ে যায়। আমরা 13.38% যে ভূমিভাগের কথা বলছি সেটা প্রকৃতপক্ষে বন দফতরের হিসেব অনুযায়ী আছে। এখন বন দফতরের হিসেব অনুযায়ী সেটাই বনভূমি যেখানে তাদের অধিকার কায়েম রয়েছে, কিন্তু তার মানে এটা সবসময় নিশ্চিত করাটা, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই, সবসময় এটা নিশ্চিত করা যায় না যে সেইখানে প্রকৃত উদ্ভিদ আবরণী রয়েছে। তবে কিনা বর্তমানে যে চিত্রটি আমি এখানে দেখাচ্ছি, এখানে যে চিত্রটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি মূলত তৈরি করা হয়েছে স্যাটেলাইট ইমেজারি থেকে বা উপগ্রহ চিত্রের থেকে। ফলে এখানে অনেকটাই পরিষ্কার হয়ে এসছে যে কোথায় কতটা বনভূমির আবরণ রয়েছে, এবং সেটা আমাদেরকে পরিষ্কার বোঝাচ্ছে যে এই 13.38% যে হিসেবটা, তার মধ্যে অনেক ফাঁক রয়ে গেছে। আমাদের বনভূমির একটি অংশকে অবশ্য এখানে দেখানো হয়নি, সেটি হচ্ছে লিটোরাল ফরেস্ট, যেটাকে আমরা বলি, বা সোয়াম্প ফরেস্ট, সুন্দরবন অঞ্চল। কারণ সেটা মূলত জলভাগের মধ্যে চলে গেছে, যেহেতু এই জায়গাগুলোতে ছোট ছোট দ্বীপগুলো আছে। গোটা রাজ্যের তুলনায় দ্বীপগুলির আয়তন ছোট,
তার ফলে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে আছে ফরেস্ট, বেশ ঘন ফরেস্ট আছে। কিন্তু এই সুন্দরবন অংশটুকুকে যদি বাদ দিই, তাহলে এই দার্জিলিং এবং সংলগ্ন জলপাইগুড়ি জেলার, আলিপুরদুয়ার জেলার কিয়দ অংশে, আর এই পশ্চিম দিকের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সংলগ্ন কিছু জায়গা, এই জায়গা বাদ দিলে পশ্চিমবঙ্গের কোথাও আর সেভাবে ঘন বনভূমি দেখতে পাওয়া যায় না। বনভূমির একটা শ্রেণীবিভাগ এক্ষেত্রে একটু মনে রাখা দরকার, বন দপ্তরের যে শ্রেণীবিভাগ, যে ভূমিভাগের অন্তত 10% যদি উদ্ভিদ আবরণী দিয়ে ঘেরা থাকে, তাহলে সেটাকে আমরা বনভূমি ধরি এবং সেটাকে আমরা বলি বিক্ষিপ্ত বনভূমি। যদি 10 থেকে 40% মধ্যে থাকে, তাহলে তাকে আমরা বলি মধ্যম ঘন বনভূমি, এবং 40%-এর বেশি ভূমির 40%-এর বেশি যদি ঢাকা থাকে উদ্ভিদ আবরণী দিয়ে, তাহলে তাকে আমরা বলি ঘন অরণ্য বা গভীর বনভূমি। দুঃখের বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই ধরনের গভীর বনভূমির সংখ্যা অত্যন্ত কম। পশ্চিমবঙ্গের বনভূমির বেশিরভাগটাই হচ্ছে বিক্ষিপ্ত বনভূমি। এছাড়া আরেকটি জিনিস থাকে, সেটাকে আমরা বলি ট্রি কভার। বিষয়টা এরকম যে যেহেতু সমতল ভূমির বেশিরভাগ অংশটাই মানুষ বসতি, কৃষিকাজ ইত্যাদির জন্য পরিষ্কার করে ফেলেছে, ফলে সেখানকার যে স্বাভাবিক উদ্ভিদের আবরণ সেটি নষ্ট হয়ে গেছে। তার পরিবর্তে মানুষ তার প্রয়োজন মতো বা পছন্দ মতো কিছু কিছু গাছপালা তারা নিজেদের প্রয়োজনে রোপণ করেছে। এখন এই জিনিসটা তোমরা দেখবে যে যে কোনো গ্রামের বাড়িতে আশপাশে কিছু আম কাঁঠালের গাছ পোতা হয়, কলা গাছ পোতা হয়, সুপুরি নারকেলের গাছ পোতা হয়। এগুলি কিন্তু স্বাভাবিক উদ্ভিদ নয়, কারণ এগুলি প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠেনি। তার পরিবর্তে মানুষ সেগুলিকে এনে বসিয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ধরনের উদ্ভিদ গুলি, যেগুলি হয়তো উদ্যান কৃষির মধ্যে পড়ছে, হ্যাঁ, কিংবা হয়তো বাগিচার কৃষির মধ্যে পড়ছে, সেগুলি মাটির উপরে বেশ একটা ঘন উদ্ভিদ আবরণী সৃষ্টি করে থাকে, তাই তাকে আমরা বলি ট্রি কভার। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট জিওগ্রাফিক্যাল এরিয়া বা ভৌগোলিক যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের আমরা যদি এই ট্রি কভারকে ফরেস্ট কভারের সঙ্গে যুক্ত করে নিই, তাহলে দেখতে পাবো প্রায় বনভূমি এবং ট্রি কভার মিলিয়ে 21.31% ভূমিভাগ এই উদ্ভিদ আচ্ছাদনের মধ্যে রয়েছে। অর্থাৎ একটু ইমপ্রুভ করে যদি আমরা ট্রি কভারটাকে ধরে নিই। তবে মনে রাখতে হবে, ট্রি কভার কিন্তু কখনোই ফরেস্ট রিসোর্সেস এর মধ্যে পড়ে না। তার অনেকগুলি কারণ আছে, পরে আমি সেগুলিকে ব্যাখ্যা করার চেষ্টা করব যখন ফরেস্টের ডিভিশনগুলো পড়াবো। এছাড়া টোটাল যে রেকর্ডেড ফরেস্ট, নথিভুক্ত ফরেস্ট, সেটা হচ্ছে 11,879 বর্গ কিলোমিটার। গোটা রাজ্যের মধ্যে এটা আছে রেকর্ডেড ফরেস্ট। এই রেকর্ডেড ফরেস্টের মধ্যে মোট 7,054 বর্গ কিলোমিটার হচ্ছে রিজার্ভ ফরেস্ট। এই রিজার্ভ ফরেস্টের বেশিরভাগটাই আছে কিন্তু সুন্দরবন অঞ্চলে, দক্ষিণ দিকে একদম, আর কিছুটা আছে উত্তর দিকে জলপাইগুড়ি জেলায়। আবার রিজার্ভ ফরেস্ট ছাড়াও প্রোটেক্টেড ফরেস্ট হিসেবে রয়েছে প্রায় 3,772 বর্গ কিলোমিটার ভূমি। আর আনক্লাসড ফরেস্ট, যার কোনো রকম প্রোটেকশন নেই, কোনো রকম রিজার্ভেশন নেই, সেরকম ফরেস্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা আছে মাত্র 1,053 বর্গ কিলোমিটার। এই 1,053 বর্গ কিলোমিটারের মধ্যে কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন যে জঙ্গল বা আদিবাসী গোষ্ঠীর যে স্যাক্রেড গ্রুভ যেটাকে বলা হয়, জাহের স্থান বলে সাঁওতালরা, সেখানকার যে বেশ ঘন গাছপালা পূর্ণ জায়গা, বাঁশঝাড়, এগুলি বাঁশবন, এগুলি সবই এর মধ্যে আনক্লাস ফরেস্টের মধ্যে পড়ে গেছে। এখানে একটু বলে রাখা দরকার যে হোয়াট ইজ রিজার্ভ ফরেস্ট এন্ড হোয়াট ইজ প্রোটেক্টেড ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট সাধারণত কোনো বিশেষ প্রজাতি, সেটা উদ্ভিদ প্রজাতি হতে পারে, প্রাণী প্রজাতি হতে পারে, তাদের সংরক্ষণের জন্য করা হয় এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে। সাধারণত এই রিজার্ভ ফরেস্টগুলির আশপাশে একটা বাফার জোন থাকে, যেখানে স্থানীয় মানুষ গোচারণ করার জন্য বা পাতা আহরণ করার জন্য, ঘাস আহরণ করার জন্য, কিছু কিছু জ্বালানি কাঠ এগুলো কাটার জন্য ঢুকতে পারেন, কিন্তু তার জন্য বিশেষ অনুমতি দরকার হয় বন দপ্তরের। আর কোর অঞ্চল যেটা থাকে, সেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে, শুধুমাত্র বনকর্মীরা এবং গবেষকরা তারা প্রবেশ করতে পারে।
অপরপক্ষে প্রোটেক্টেড ফরেস্টেও একটা সেই সংরক্ষণের বিষয়ই এসে যায়, কিন্তু মূলত প্রোটেক্টেড ফরেস্টগুলো ব্রিটিশ ইন্ডিয়াতে তৈরি করা হয়েছিল কোম্পানির নিজস্ব ব্যবহারের জন্য। যে ব্যবসায়িক লাভজনক যে কাঠ, যেমন ধরো মধ্য ভারতের সেগুন কাঠ বা আমাদের এই মালভূমি অঞ্চলের শাল, হিমালয় পার্বত্য অঞ্চলের দেওদার যে ফরেস্ট, এগুলিকে ব্যবহার করার জন্য এগুলিকে সাধারণ মানুষের আওতার বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জন্য সেগুলিকে প্রোটেক্টেড ফরেস্ট নাম দেওয়া হয়েছিল। এবং এই প্রোটেক্টেড ফরেস্ট থেকে স্থানীয় মানুষেরা সম্পদ আহরণ করতে পারেন, কিন্তু তারা গাছ কাটতে পারেন না, যেহেতু গাছটাকে মূলত প্রোটেকশন দেওয়া হয়েছে। সেটা ওই নিলাম করে ঠিকাদারদের দিয়ে দেওয়া হতো, তারা কেটে বের করতো। তো এই হচ্ছে রিজার্ভ ফরেস্ট প্রোটেক্টেড ফরেস্টের মধ্যে তফাৎ। আনক্লাস ফরেস্টের ক্ষেত্রে এরকম কোনো বিভাজন নেই, সাধারণ মানুষ ইচ্ছা মতো সেখানে গোচারণ করতে পারেন, কাঠ কাটতে পারেন, জ্বালানি আহরণ করতে পারেন, পাতা ইত্যাদি সংগ্রহ করতে পারেন। তাহলে এই হচ্ছে অ্যাট এ গ্লান্স পশ্চিমবঙ্গের ফরেস্টের অবস্থা। এবার আমরা এক এক করে পশ্চিমবঙ্গের ফরেস্টের টাইপগুলোকে দেখে নেব। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে যেটা আমরা দেখালাম যে মূলত উত্তর, একেবারে দক্ষিণ আর পশ্চিম, এই জায়গাগুলোতে কিছুটা বলবো দুর্গমতার কারণেই এখনো পর্যন্ত বন আচ্ছাদন বেঁচে আছে। বাকি যে জায়গাগুলি লিটারেলি সেগুলো সম্পূর্ণই একেবারে উদ্ভিদ আবরণী শূন্য হয়ে গেছে, বা বলবো যে বন আচ্ছাদন শূন্য হয়ে গেছে। এটা একটা প্রথম কথা। তো তার মধ্যেও যে ফরেস্ট টাইপটা বেঁচে রয়েছে, সেই ফরেস্ট টাইপগুলোকে আমরা মোট 4টে ভাগে ভাগ করে ফেলতে পারি। প্রথমটা, যেটা সব থেকে বড় গ্রুপ, সেটা হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট বা ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বৃক্ষের বনভূমি। এটা হচ্ছে সব থেকে বড় ডিভিশন পশ্চিমবঙ্গের ফরেস্ট টাইপসের মধ্যে। দ্বিতীয় যে ডিভিশনটা, দ্বিতীয় বৃহত্তম ডিভিশন, সেটা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। লক্ষ্য করো, প্রথমটা ছিল ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, দ্বিতীয়টা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস, অর্থাৎ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। পর্ণমোচী বৃক্ষের মধ্যেও দুটি ভাগ আছে, একটি হচ্ছে আর্দ্র পর্ণমোচী, অপরটি হচ্ছে শুষ্ক পর্ণমোচী। শুষ্ক পর্ণমোচী অঞ্চলে বোঝাই যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক কম হয়, আর্দ্র পর্ণমোচীর ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ বেশি। সাব অ্যালপাইন অ্যান্ড অ্যালপাইন ফরেস্ট, এটা মূলত দার্জিলিং জেলার খুব অল্প সামান্য কিছু অংশ, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এবং কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের যে সামান্য অংশটুকু পশ্চিমবঙ্গের সীমার মধ্যে পড়েছে, ওদিকে আছে মহানন্দা রিজার্ভ ফরেস্ট, সিঞ্চল, নেওড়া ভ্যালি, এই সমস্ত জায়গাগুলোর আপার স্ট্রেচ। এই জায়গাগুলোতে আমরা মূলত এই সাব অ্যালপাইন অ্যান্ড অ্যালপাইন ফরেস্ট দেখতে পাই, অর্থাৎ পার্বত্য বনভূমি এগুলি সবই। তো এরও বৈশিষ্ট্যগুলো আমি পরে আলোচনা করব। এবং ফোর্থ যে ডিভিশনটা, সেটা হচ্ছে লিটোরাল অ্যান্ড সোয়াম্প ফরেস্ট। এটা মূলত সুন্দরবন অঞ্চলে আমরা দেখতে পাই, যেটা আমরা জানি একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ, যেখানে বদ্বীপ অঞ্চল, সেই বদ্বীপ অঞ্চলের কাদা জমি নিম্নভূমিতে এই সুন্দরী, গরান, গেওয়া জাতীয় বৃক্ষের বনভূমি দেখা যায়। এটাকে আমরা বলি লিটোরাল ফরেস্ট বা সোয়াম্প ফরেস্ট। এটাকে আমরা বাংলায় বলতে গেলে বলবো যে উপকূলবর্তী বনভূমি বা উপকূলের বনভূমি। এবার এক এক করে যদি আমি টাইপগুলোকে নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে চলে আসছি পশ্চিমবঙ্গের বৃহত্তম যে বন অঞ্চল, সেটাকে আমরা বলছি ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। এই ডায়াগ্রামটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে মোটামুটিভাবে ওই 37.5 সেন্টিমিটার বৃষ্টিপাতের একটা রেখা আছে। এই 37.5 সেন্টিমিটার বৃষ্টিপাতের রেখার পশ্চিম দিকের যে অংশটি, সেটি মূলত এই ড্রাই রিজিয়ন হিসেবে পরিচিত, অর্থাৎ মোটামুটি 37 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত গড়ে যেখানে বৎসরে দেখতে পাওয়া যায়। তার মধ্যে গোটা পুরুলিয়া জেলা রয়েছে, বাঁকুড়া জেলার অধিকাংশ অঞ্চল রয়েছে, আমাদের পশ্চিম মেদিনীপুর তথা বর্তমানে ঝাড়গ্রাম জেলা, ঝাড়গ্রাম জেলার উত্তর পশ্চিমাংশ রয়েছে, পশ্চিম মেদিনীপুরের সামান্য অংশ রয়েছে, উত্তর বর্ধমানের যে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান যে অংশটা, সেই পশ্চিম বর্ধমানের অংশটা রয়েছে, আর রয়েছে বীরভূম জেলার একাংশ। এই জায়গাগুলি মূলত হচ্ছে তোমার আমরা দেখতে পাচ্ছি ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি। এই বনভূমির বৈশিষ্ট্য কি? এই বনভূমি
বর্ষার সময় একেবারে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের চেহারা ধারণ করে। এত ঘন বনভূমি, পাশাপাশি গাছগুলো বেড়ে ওঠে, আন্ডারগ্রোথ, অন্তত 3টে লেয়ার এখানে তৈরি হয়। একেবারে নিচের দিকে ছোট ছোট গাছ, আগাছা, ঘাস, এই সমস্ত, তারপরে মাঝারি ঝোপড়া, ঝোপঝাড়, তার উপরে হচ্ছে ট্রি ক্যানোপি। এরকম 3টে সেকশন বর্ষাকালের সময়টা দেখতে পাই। আমরা জানি আমরা মূলত মনসুনাল, আমাদের দেশটা মৌসুমী জলবায়ু। তো এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে বৃষ্টি হয় সেই বৃষ্টির সময়ের কথা বলছি। বৃষ্টির জল পেয়ে একটা দারুণ গ্রোথ, একটা লাশ গ্রোথ অফ ভেজিটেশন আমরা এখানে দেখতে পাই। কিন্তু মজা হচ্ছে যে জাস্ট আফটার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই যে অটাম সিজনটা, এই সময়টাতে এখানে আমরা দেখি পাতা ঝরার মরশুম শুরু হয়ে গেছে। সমস্ত গাছগুলি পাতা ঝরিয়ে দিয়ে একেবারে শুকনো, রিক্ত, শুষ্ক একটা রূপ ধারণ করে। তখন আর দেখে বোঝার উপায় নেই যে বিগত কয়েক মাস আগেই এই জায়গাটি কিরকম সবুজ শ্যামল ছিল। সেই সময় দেখলে পুরো বনভূমিটাকে একটা অত্যন্ত শুষ্ক, রিক্ত অবস্থায় আমরা দেখতে পাবো। আন্ডারগ্রোথ যেগুলো তৈরি হয়েছিল, ঘাস ইত্যাদি, সেগুলি সম্পূর্ণ শুকিয়ে মরে গিয়ে একদম মাটি বেরিয়ে পড়ে, বহুদূর পর্যন্ত দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে বনভূমির মেঝেতে একটা মোটা পাতার কার্পেট পুরু হয়ে যেন বিছিয়ে রয়েছে, ঝরা পাতার কার্পেট। এই বনভূমি আবার ঠিক শীতের পরটাতে, বসন্তের আগমনে, যখন একটু আধটু ওই কালবৈশাখীর ঝড় বৃষ্টি দেখা দেবে স্থানীয়ভাবে, তখন সেই জল পেয়ে হঠাৎ করে আবার নবজীবন প্রাপ্ত হবে, নতুন করে পাতা ফুটবে, নতুন করে ফুল ফুটবে, আবার বর্ষার আগে আগে বনভূমিটা সজীব হয়ে উঠবে। এখানে ছবিতে আমি সেগুলিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, যে একটি হচ্ছে শীতের সময়কার শুষ্ক অবস্থা, অপরটি হচ্ছে বর্ষার পরবর্তী সময়কার যে সবুজ শ্যামল অবস্থা। তো এই বনভূমির প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটাই যে এখানে একটা হিউজ ভ্যারাইটি অফ স্মল শ্রাবস, হার্বস, ক্রিপার্স, ক্লাইম্বার্স, এগুলো দেখতে পাওয়া যায় প্রচুর, নানা রকমের, যেগুলি ওই বর্ষার সময়টাতে বেড়ে ওঠে, শীতের মধ্যে তারা কিন্তু মরে যায়। শীতের মধ্যে কেন মরে যায় তার একটা এবং একমাত্র কারণ হচ্ছে যে এখানে শীতকালটা শুষ্ক। মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের বৈশিষ্ট্য আমরা জানি, শীতকালটা শুষ্ক। শীতের সময়ের যে 3 থেকে 4টে মাস এখানে বৃষ্টি হয় না বললেই চলে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে কখনো কখনো ওই 10-15 সেন্টিমিটার বৃষ্টি এখানে হয় বটে, কিন্তু সেই বৃষ্টিটা এই যে বিপুল ভেজিটেশন তাদের জীবন ধারণের পক্ষে উপযুক্ত নয়, এবং সেই বৃষ্টিটাও নিয়মিত নয়। সেই কারণেই এখানে কিন্তু এটা তৈরি হয়েছে। দ্বিতীয় কারণটা হচ্ছে যে এখানকার মাটি মূলত হচ্ছে লাল কাঁকুড়ে মাটি, ল্যাটেরাইট জাতীয় মাটি। তার ফলে এই মাটির জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম। মৃত্তিকার উপরের স্তরটা খুব দ্রুত শুষ্ক হয়ে পড়ে, ফলে ছোট গাছপালা, আন্ডারগ্রোথ, যেটা মাটির অনেক গভীর পর্যন্ত শিকড় চালাতে পারে না, তারা কিন্তু জলের অভাবে এই যে শক্ত পাথুরে হয়ে যায় যে মাটি, শীতকালে সেই মাটিতে বেঁচে থাকতে পারে না। এমনকি বড় গাছগুলো যারা মাটির অনেক গভীরে শিকড় চালিয়ে দিতে পারে, যেমন এই শাল, পিয়াশাল, কেন্দু, মহুয়া, আসান, কুসুম, পলাশ, ধও, সিধা, হলদু, কারাম, এই যে গাছগুলো, এগুলি প্রত্যেকেই কিন্তু, বা কুল, তেঁতুল, এই জাতীয় গাছ, এরাও কিন্তু দেখা যায় যে যারা মাটির গভীরে শিকড় চালিয়ে দিতে পারে, তারাও কিন্তু দেখা যায় পাতা ঝরিয়ে দেয়, যাতে ডরমেন্ট কন্ডিশনে চলে যায়, শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলিকে কমিয়ে আনে, যাতে তাদের জলের অভাবটা না অনুভূত হয়। এটা এদের একটা বিশেষ অভিযোজনগত বৈশিষ্ট্য। তা ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, এটা আমরা মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দক্ষিণাংশে আমরা দেখতে পাই। নেক্সট যে ফরেস্ট টাইপটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঠিক এর উল্টো, সেটা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। মজার বিষয় হচ্ছে এক্ষেত্রেও পাতা ঝরিয়ে দেয় উদ্ভিদগুলি, কারণ এখানে শীতকালটা শুষ্ক, কিন্তু এখানকার যে বনভূমির গঠন এবং গড়ন, সেটি ওই পূর্ববর্তী যে বিভাগটি পড়ালাম তার থেকে সম্পূর্ণ আলাদা। তার কারণ হচ্ছে এর ভৌগোলিক প্রতিবেশ। কোথায় দেখতে পাই আমরা এইগুলি? মূলত পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলাগুলিতে, যেমন দার্জিলিং জেলা,
জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার আগে জলপাইগুড়িরই অন্তর্গত ছিল, তারপরে এটা আলাদা হয়েছে, এবং কোচবিহার জেলার খুব সামান্য অংশ, নেগলিজেবল অংশ, এই জায়গাটা জুড়ে আমরা এই ধরনের বনভূমি দেখতে পাই। এবং এটা বলতে হবে যে পশ্চিমবঙ্গের বনভূমিগুলির মধ্যে অন্যতম অত্যন্ত ঘন বনভূমি, যেখানে মানে লাস্ট রিসর্ট অফ আওয়ার ফরেস্টস, যে শেষ কিছু ঘন বনভূমি এখানে বেঁচে রয়েছে। মূলত শাল গাছের জঙ্গল। মজার কথা হচ্ছে যে শাল, একটু আগে আমরা দেখেছি ড্রাই ডেসিডুয়াসেরও প্রধান বৃক্ষ ছিল শাল, তো এখানেও শাল আছে। মজার বিষয় হচ্ছে এই ময়েস্ট ডেসিডুয়াসের ক্ষেত্রে কখনো এই গাছগুলো সম্পূর্ণ পাতা ঝরিয়ে দিয়ে একেবারে রিক্ত শুষ্ক অবস্থা ধারণ করে না। কখনোই এখানে আন্ডারগ্রোথটা টোটালি মরে যায় না। ক্রিপার্স অ্যান্ড ক্লাইম্বার্স যেগুলো আছে সেগুলো শুকিয়ে আসে, কিন্তু তারা থাকে, এক্সিস্ট করে। মাটিটা কখনো ন্যাড়া হয়ে যায় না। হ্যাঁ, এখানেও আমরা শীতকালে ঝরা পাতা দেখতে পাবো। আমরা যদি অটাম সিজনে যাই, একটা অসম্ভব সুন্দর দৃশ্যের সম্মুখীন হই, যেখানে মূলত শাল গাছ, যেহেতু তরাই এবং ডুয়ার্সের যে বনভূমি, তো এই তরাই এবং ডুয়ার্সের বনভূমিতে শাল গাছ থেকে তখন আমরা দেখব নিঃশব্দে পাতাগুলো একটু একটু করে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। কিন্তু গোটা শীতকাল জুড়ে এটা চলতে থাকবে। শীতের শেষের দিকে গিয়ে অল্প দু একটি পাতা বেঁচে থাকবে, তখনও একেবারে রিক্ত ন্যাড়া কিন্তু হয়ে যাবে না গাছগুলো। শাল ছাড়াও এখানে ময়না গাছ, খুব উঁচু বাট্রেস তৈরি হয়, এর রুট বাট্রেস তৈরি হয়, সেগুলো দেখতে পাবো। চাঁপ দেখতে পাবো, আমলা, অর্জুন, জলপাই গাছ দেখতে পাবো, যার থেকে জলপাইগুড়ি নামটা ইটসেলফ এসছে। এগুলো হচ্ছে এখানকার ডমিনেন্ট স্পিসিস। এখানে একটা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় যে নদীর আশপাশের বা যে জঙ্গলগুলো, সেখানে মূলত কিন্তু কিছু চিরহরিৎ গাছ দেখা যায়, আর নদী থেকে দূরবর্তী উচ্চভূমিতে এই ধরনের পাতা ঝরা বৃক্ষ বেশি দেখতে পাওয়া যায়। হিউজ পরিমাণে, ঠিক ড্রাই ডেসিডুয়াসের ক্ষেত্রে যেমন দেখেছিলাম, ওয়েট ডেসিডুয়াসে তার থেকেও বেশি পরিমাণে আমরা বিভিন্ন ধরনের আগাছা, যাকে আমরা বলি ছোট গাছ, ঝোপ ঝাড়, এই সমস্ত দেখতে পাবো। শ্রাবস, হার্বস, এগুলোকে আন্ডারগ্রোথ দেখতে পাবো। আন্ডারগ্রোথটা আমি একটু আগেই বলেছি যে বর্ষার সময় যদি দেখি তাহলে একেবারে দুর্ভেদ্য হয়ে ওঠে এই জঙ্গলগুলো। এইখানে 1 কিলোমিটার যেতে হয়তো গোটা একদিন লেগে যেতে পারে, কারণ এত ঘন এখানে এই আন্ডারগ্রোথগুলো তৈরি হয়ে যায়। বেতের ঝোপ তৈরি হয়ে যায়, নানা ধরনের তৈরি হয়ে যায়, কাটা গাছের ঝোপ। কিন্তু শীতকালে এই আন্ডারগ্রোথটা অনেক কমে যায়, একেবারে ওপেন হয়ে যায়। এখানে ছবিটা আমি দিয়েছি ওই জন্য, যে আন্ডারগ্রোথটা শীতকালে আছে, একেবারে রিক্ত হয়ে যায়নি। আগের ছবিতে আমি যেমন দেখাচ্ছিলাম একেবারে রিক্ত ন্যাড়া মাটি বেরিয়ে পড়েছে, তেমন হয়নি, কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে। আবার বর্ষার সময় যদি আমি দেখি তাহলে সেই জায়গাগুলো একেবারে সবুজ দুর্ভেদ্য বনভূমিতে ঢেকে যাবে। তো এই যে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, এখানে যে শাল গাছ হয় সেগুলি কিন্তু আকারে প্রকারে ওই ড্রাই ডেসিডুয়াস শালের থেকে অনেক বড়, এবং এর কাঠটা আরো বেশি দামে বিক্রি হয়। আর এই লোভেই মূলত এইখানের বনভূমির বেশিরভাগ অংশটাই কিন্তু বর্তমানে ধ্বংস হয়ে গেছে। যেটুকু বেঁচে রয়েছে ঘন বনভূমি, সেটুকু ওই প্রোটেক্টেড রিজার্ভ ফরেস্ট ইত্যাদির আন্ডারে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। নেক্সট যে বিভাগটায় চলে যাব সেটা হচ্ছে সাব অ্যালপাইন এবং অ্যালপাইন ফরেস্ট। মূলত আমি আগেই বললাম যে দার্জিলিং এবং নবগঠিত যে কালিম্পং জেলা, আগে কালিম্পং দার্জিলিং এর একটা সাব ডিভিশন ছিল, তো দার্জিলিং এবং কালিম্পং জেলাতেই মূলত এটা সীমাবদ্ধ রয়েছে। আর আলিপুরদুয়ার জেলাতে বক্সা দুয়ার বলে যে জায়গাটা আছে, তার আপার স্ট্রেচ, যেটাকে লেপচাখা বলা হয়, একদম ভুটান হিলসের গা ঘেঁষে আছে, সেখানে অল্প অল্প কিছু দেখতে পাওয়া যায়। তো এখানে মূলত আমরা ডেসিডুয়াস, ময়েস্ট ডেসিডুয়াস এবং এভারগ্রিন অ্যালপাইন ফরেস্টের একটা মিশ্রণ দেখতে পাই। এই জায়গাতে মূলত হিল স্লোপগুলো, যেসব জায়গাতে চা বাগিচা নেই, এই 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 ফরেস্টটাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ইংরেজ আমল থেকেই চায়ের যেহেতু অত্যন্ত লাভজনক একটা চাষ, নির্বিচারে এই হিল স্লোপগুলোকে কেটে ফেলে দিয়ে সেখানে চা বাগিচা করা হয়েছে। কিন্তু যেসব জায়গা চা বাগিচা নেই, সেই সব জায়গাতে আমরা পরিষ্কার একটা সাকসেশন দেখতে পাই। আমরা যদি ডুয়ার্স সমভূমি থেকে একটু একটু করে যদি পার্বত্য অঞ্চলের দিকে উঠতে থাকি উপর দিকে, তাহলে আমরা এই ট্রানজিশনটা দেখতে পাবো, যেটাকে আমরা বলি ইকোক্লাইন।
এই ইকোক্লাইনগুলো পরিষ্কার যে ডুয়ার্সের ময়েস ডেসিডুয়াস ছাড়ানোর পর একটা মিশ্র বনভূমি আসবে, যেখানে বৃহৎ পত্রযুক্ত এবং ক্ষুদ্র পত্রযুক্ত নাতিশীতোষ্ণ চিরহরিৎ গাছ দেখতে পাবো, যেমন ওক দেখতে পাবো, যেমন তোমার দেওদার দেখতে পাবো, পপলার ওক এবং পপলারটা প্রথমে দেখতে পাবো। তার সঙ্গে পাশাপাশি কিছু শাল মিশে থাকবে, কিছু চাঁপ মিশে থাকবে, কিছু সেগুন মিশে সেগুনটা নয়, সেগুনটা একেবারেই এখানে প্লান্টেশন করা হয়েছে, সেগুন এখানকার নর্মাল গাছ নয়। চাঁপ দেখতে পাবো, ময়না দেখতে পাবো, এই ধরনের গাছগুলো মিশে থাকবে। এটা মোটামুটি ভাবে আমরা দেখতে পাবো যে 2000-2500 ফিট পর্যন্ত। তার উপরে যদি চলে যাই তাহলে দেখবো যে মূলত ওক, তার পাশাপাশি কাইল, তার পাশাপাশি দেওদার, এগুলি ক্রমশ বাড়তে থাকছে। একটা কথা জেনে রাখা ভালো যে পশ্চিমবঙ্গের উত্তর দিকের বনভূমিতে কিন্তু পাইন গাছ নেই, পাইন হয় না। পাইন বলতে যে স্পিসিসটাকে আমরা বুঝি সেটা কিন্তু এখানে অনুপস্থিত আছে। এটা পশ্চিমবঙ্গের দার্জিলিং বনভূমির বৈশিষ্ট্য। এখানে মূলত আছে দেওদার। এবং একটা মুশকিল হয়েছে যেটা, সেটা হচ্ছে যে এইখানকার যে এই মুহূর্তে প্রমিনেন্ট এবং ডমিনেন্ট স্পিসিস যে দেওদারটি, সেটি কিন্তু এখানকার অ্যাবরিজিনাল নয়। এটা ইংরেজরা নিজেদের দেশ থেকে এনেছিল। এবং যে কটি জাপানি পাইন আমরা দেখতে পাই এই শৈল শহরকে ঘিরে, পাইন জাতীয় গাছ, সেগুলি সবই হচ্ছে ইংরেজদের পরবর্তী সময় এনে বসানো। তার ফলে নর্মাল যে সাকসেশন সেটা একেবারে নষ্ট হয়ে গেছে। নর্মাল সাকসেশনের মধ্যে এখানে মূলত রডোডেন্ড্রন, জুনিপার, বার্চ এইগুলি ছিল, ফার গাছ কিছু কিছু ছিল। তো সেটা আজকে কিন্তু এই জায়ান্ট দেওদার দিয়ে আমাদের রিপ্লেসড হয়ে গেছে। এই ছবিটা আমি দেখতে পাবো, এটাকে আমি একদম, এটা আমারই তোলা ছবি। এই ছবিগুলো ইনফ্যাক্ট সবই আমারই তোলা। তো এখানে একদম পরিষ্কারভাবে এই ডিফারেন্সটা দেখা যাচ্ছে। এটা একটি পপলার গাছ, এটি একটি ফার গাছ, এবং এটি হচ্ছে একটি দেওদার গাছ। এগুলি মিলেমিশে রয়েছে। এটা মোটামুটি 2000 থেকে 3500 ফিট উচ্চতা পর্যন্ত আমরা এটা দেখতে পাবো। এবং এর উপর থেকে কিন্তু মূলত হচ্ছে সাব অ্যালপাইন ফরেস্ট, যেখানে জুনিপার, রডোডেন্ড্রন এরা জায়গাটা নিয়ে নিচ্ছে। তো আমরা এটাকেও কিন্তু এরকম কতগুলো বৃষ্টিপাত রেখা দিয়ে ভাগ করে নিতে পারি। বাট এটা টেম্পারেচার রেখা দিয়ে মোটামুটি আমরা দেখতে পাই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড গড় ম্যাক্সিমাম টেম্পারেচার, যেটা সেই মিন ম্যাক্সিমাম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যে জায়গাগুলি পড়ছে, সেখানে আমরা মূলত জুনিপার, রডোডেন্ড্রন এই জাতীয় দিয়ে তৈরি বুগিয়াল বা মেডো দেখতে পাবো। আর তার নিচে 27 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যবর্তী অঞ্চলে আমরা সাধারণত অ্যালপাইন ফরেস্ট দেখতে পাবো, যেখানে ফার, বার্চ এই ধরনের গাছ দেখতে পাই। আর 30 থেকে 27 ডিগ্রির মধ্যে যে অংশটা, সেখানে আমরা সাব অ্যালপাইন মিক্সড যে ভেজিটেশন সেগুলো দেখতে পাই। পশ্চিমবঙ্গের লাস্ট যে খুব গুরুত্বপূর্ণ, মানে লাস্ট বাট নট দ্য লিস্ট যে ফরেস্টের কথা বলবো, এটা ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়ে গেছে। সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলে যে সোয়াম্প ফরেস্ট বা বদ্বীপীয় বনভূমি, সেটি। এটি একটি ইউনিক ফরেস্ট সিস্টেম, যেটা পৃথিবীতে খুব কম জায়গাতেই এত বিপুল আকার নিয়ে বেঁচে রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন সুন্দরবনের যে বনভূমি, সেটা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি অঞ্চল, এবং ইট ইজ টিমিং উইথ লাইফ। ডিফারেন্ট টাইপস অফ ওয়াইল্ড লাইফ এখানে প্রচুর পরিমাণে রয়েছে। আমরা জানি যে এই বনভূমিটা রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন টাইগার তাদের শেষ বাসভূমি। সুন্দরবনের বাঘের সঙ্গে অন্য অঞ্চলের বাঘের একটা বৈশিষ্ট্যগত তফাৎ আছে, এটা আকারে ছোট হয়, অনেক ছিপছিপে হয়, এবং কাদা জমিতে চলার মতো এদের একটা পায়ের নিজস্ব অভিযোগ থাকে। তো এই জাতীয় যে সোয়াম্প টাইগার, তাদের শেষ বাসভূমি হচ্ছে এই সুন্দরবন। সেই কারণে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। সুন্দরবনের বৈশিষ্ট্য যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই ধরনের একটা রুট সিস্টেম, এবং এখানকার পুরো জায়গাটাই হচ্ছে অসংখ্য এই ধরনের খাঁড়ি দিয়ে এবং দ্বীপমালা দিয়ে ভর্তি। এই দ্বীপমালার মধ্যে আমরা জানি যে মোটামুটিভাবে 54টা দ্বীপ আছে এই ধরনের বনভূমি আচ্ছাদিত। সজনেখালি, ঝড়খালি, গদখালি ইত্যাদি যে দ্বীপগুলো আছে, পাখিরালয় আছে, এরকম যে দ্বীপগুলো, এগুলি কিন্তু
এক একটি অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়েছে। তো সেই কারণে এখানে এখনো এই যে ফরেস্টটা সেটা বেঁচে রয়েছে। এই ফরেস্টের মূল যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঠেসমূল এবং শ্বাসমূল। এগুলিকে বলে ঠেসমূল। দেখলে মনে হবে, ভাটার সময় বিশেষ করে দেখলে মনে হবে যেন কাদা জমির ওপরে ওই গাছগুলো শিকড়ের সাহায্যে ডিঙি পেড়ে উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর জলে ডুবে যায় এগুলো। দিনে দুবার করে যে জোয়ার আসে সেই জোয়ারে কিন্তু এগুলো ডুবে যায়। ঠিক ততটাই মানে এই এই ঠেসমূলগুলো উঁচু হয়ে থাকে যতটা পর্যন্ত উচ্চতম জোয়ারের জলসীমা, এটা থেকে বোঝা যায়। এবং ঠিক একইভাবে এই যে খোঁচা খোঁচাগুলো উঠে রয়েছে, হ্যাঁ, এইগুলোকে আমরা বলি শ্বাসমূল, নিউম্যাটোফোর। তো এইগুলি আসলে মাটিটা যেহেতু জলসম্পৃক্ত, সারাক্ষণ জলে ডুবে রয়েছে, তার মধ্যে কোনো বাতাস নেই। আর গাছপালা তো আমাদের মতো করে নিঃশ্বাস নিতে পারে না, শ্বাস প্রশ্বাস চালাতে পারে না। তাদেরকে তাদের যে স্টোমাটা পাতায় রয়েছে বা তাদের যে কাণ্ডের মধ্যে, মূলের মধ্যে যে কোষগুলি রয়েছে, সেই কোষগুলির সাহায্যে শ্বাস প্রশ্বাস চালাতে হয়। এখন এই যেহেতু জলের ডুবে রয়েছে, তাই মাটির মধ্যে বাতাসের অনুপস্থিতি, ফলে শ্বাস নেওয়ার মতো বায়ু জলে ডোবা মাটিতে নেই। সে কারণে মূলগুলো শ্বাস নিতে পারছে না, আর শ্বাস নিতে না পারলে মূলগুলো মরে যাবে। সেই কারণে প্রকৃতির একটা অদ্ভুত অভিযোজন এখানে আমরা দেখি, ইউনিক সিস্টেম, যে মূলগুলোর থেকে একটি অংশ ছুচলো, বেশ শক্ত, সেটা ওপর দিকে উঠে আসে, যার মধ্যে এই নিউম্যাটোফোরগুলো থাকে। সেখান থেকে বাতাস থেকে এরা অক্সিজেনটা নিয়ে মূলের মধ্যে পাঠিয়ে দিতে পারে। এবং এগুলি কিন্তু দেখে বোঝা যায় যে জলসীমা যতটা আসে তত পর্যন্ত থাকে, এবং যদি প্রাথমিকভাবে যখন এই শ্বাসমূলগুলো তৈরি হয় তখন এরা খুব দ্রুত বাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত না এরা জলসীমার উপরে উঠে আসে। তো এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের এরকম আরো অনেকগুলি অভিযোজনগত বৈশিষ্ট্য আছে। যেমন লবণাক্ত, যেহেতু সমুদ্রের নোনা জল প্রতিদিন ঢুকে পড়ছে, মাটি অত্যন্ত লবণাক্ত, এবং সেই লবণ মাটির মধ্যে ঢুকে গেছে, জলস্তরকে লবণাক্ত করে দিয়েছে। সেই কারণে এরা বৃষ্টির জলকে নিজেদের শরীরে ধরে রাখতে শিখে গেছে, এবং সেই জলকে অত্যন্ত এফিশিয়েন্টলি এরা ব্যবহার করতে পারে। মাটির থেকে কিন্তু এরা জলটা সংগ্রহ করে না। আবার এই কাদা মাটির মধ্যে যেহেতু বীজ পড়লে সেটা চাপা পড়ে যাবে, অঙ্কুরোদ্গম হতে পারবে না বা ভেসে চলে যাবে, সেই কারণে এদের প্রত্যেকের মধ্যে একটা ফ্লোটিং মেকানিজম থাকে, এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম হতে দেখা যায়। অর্থাৎ ফল অবস্থাতেই তার অঙ্কুরোদ্গম হয়ে শিকড় তৈরি হয়ে যায়, এবং এই কাদা মাটিতে যাতে সারা পড়ে সঙ্গে সঙ্গে শিকড়টা চালিয়ে দিতে পারে সেরকম মেকানিজম থাকে, বা ভেসে থাকার মেকানিজম থাকে, যাতে ভাসতে ভাসতে জলের সঙ্গে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে চলে যায়, এবং যেখানে গিয়ে সে চড়ায় আটকাবে সেখানে নতুন করে তার বংশবৃদ্ধি হতে পারে। এই অভিযোজনগুলো এখানে দেখতে পাওয়া যায়। তো এরা এই হ্যালাইন কন্ডিশন, এই ওয়াটার লকড কন্ডিশনের জন্য টিপিক্যালি একদম অ্যাডাপ্টেড। এগুলো অন্য কোথাও এই জন্য এদেরকে দেখতে পাওয়া যায় না। এই সুন্দরী, গরান, গেও, কাঁকড়া, কেয়া, এই জাতীয় যে গাছগুলো, বাইন, এই সমস্ত গাছগুলি, এদের একটা ইউনিক ইকোসিস্টেম এখানে তৈরি হয়েছে। দুঃখের বিষয় যে মানুষের সংখ্যা বৃদ্ধি, উদ্বাস্তুদের আগমন, নানা রকমের কারণ তো ছিলই, তার সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে এই আবহাওয়া পরিবর্তন, জলবায়ু পরিবর্তন। এর ফলে কিন্তু বিশ্বের এই অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ যে বনভূমি, সেটা আজকে বেশ ধ্বংসের সম্মুখীন হয়ে চলেছে। মানুষের নির্বিচারে ওই ম্যানগ্রোভ কেটে ফেলা, আবাদ হাসিল করা, এবং সেখানে চাষাবাদ শুরু করে দেওয়া, এই সমস্ত কারণেও একটা যেমন এটা ধ্বংস হচ্ছে, পাশাপাশি হচ্ছে পলিউশন, প্লাস্টিক পলিউশন, যেগুলো নদীর মাধ্যমে ভেসে সেই নিউম্যাটোফোরগুলোতে জড়িয়ে যাচ্ছে এবং নিউম্যাটোফোরগুলোকে আটকে দিচ্ছে, নিঃশ্বাস নিতে না পেরে শিকড়গুলো মরে যাচ্ছে। এইসব কারণগুলো ঘটছে। কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, তার ফলেও নষ্ট হচ্ছে। সি লেভেল রাইজ হচ্ছে, তার সঙ্গে এরা মানিয়ে নিতে পারছে না। এইসব কারণে কিন্তু বোথ বাংলাদেশ এবং ভারতবর্ষ দুদিকেই সুন্দরবন অঞ্চলের লিটোরাল অ্যান্ড সোয়াম্প ফরেস্ট অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। আর এই সুন্দরবন অঞ্চল ছাড়া কিছুটা লিটোরাল ফরেস্ট ছিল আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে শুরু করে একেবারে বালাসোর পর্যন্ত যে অংশটা, সেখানে বরাবর ওই বালিয়াড়ির ধার বরাবর এই লিটোরাল ফরেস্ট ছিল। কিন্তু এর প্রায় পুরোটাই আজকে মানুষের লোভের শিকার হয়ে গেছে। এই দীঘা, মন্দারমণি, শঙ্করপুর,
ইত্যাদি অঞ্চলে আমরা চোখের সামনে দেখেছি কিভাবে এই কেয়া বন, কিভাবে এই গেওয়ার যে বন, এই সমস্তগুলোকে কেটে ফেলে হয় সেখানে ওই নুনের নুনি তৈরি করা হয়েছে লবণ বের করার জন্য, নয় সেখানে ওই মাছ চাষের ভেড়ি তৈরি করা হয়েছে। আর তারপর তো এই খুব অবৈধভাবে ট্যুরিজমের একটা প্রসার, যেগুলো পরে আবার লেজিটিমাইজ করে নেওয়া হয়েছে নিয়ম পাল্টে নিয়ে, কিন্তু সেগুলো সবই তৈরি হয়েছে এই বালিয়াড়ি, এই ধরনের লিটারাল ফরেস্ট, সেগুলোকে নির্বিচারে কেটে ফেলে ধ্বংস করে সেগুলো তৈরি করা হয়েছে। এবং তার ফলে কিন্তু ভাঙন বেড়ে গেছে, তার ফলে লোকাল যে পুরো যে ফিজিক্যাল সিস্টেম সেগুলোর মধ্যে পরিবর্তন এসেছে, এগুলো তার ফলাফল। যাই হোক, বর্তমানে যেটা বলার সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ফরেস্ট যেটুকু বেঁচে রয়েছে সেটাও কিন্তু খুব এন্ডেঞ্জার্ড অবস্থায় রয়েছে। মালভূমি অঞ্চলের কথা যদি বলি, ড্রাই ডেসিডুয়াস ফরেস্টের কথা যদি বলি, নির্বিচারে শেষ হয়ে যাচ্ছে। এবং তার পিছনে যে শুধু স্থানীয় মানুষের অবদান আছে এ কথা ভাবলে ভুল ভাবা হবে। এই ফরেস্ট রিসোর্সকে ধ্বংস করার পিছনে সব থেকে বড় দায়ী হচ্ছে কিন্তু তথাকথিত শিক্ষিত, তথাকথিত শহুরে মানুষ। তাদেরই মদতে কিন্তু দিনের পর দিন বনভূমি সাফ হচ্ছে। সে অন্যায়ভাবে কাঠ চোরাগোপ্তা পাচারের কথা যদি বলি সেটাও আছে, আবার তার পাশাপাশি মূলত যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট, তাদের একটা মানে একেবারে জমিদারি ভাবনা আছে। হ্যাঁ, এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে ফরেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় জমিদার। তারা তাদের ভূমিটাকে নিয়ে যা খুশি করতে পারে অলমোস্ট, কারণ তাদের হাতে এতটাই পাওয়ার দেওয়া আছে। এবং সেই কারণে তারা কি করে না, ওই ঠিকাদারদের ডেকে বড় বড় বনভূমি তারা লিজ দিয়ে দিচ্ছে ফরেস্ট রেভিনিউ। এই যে রেভিনিউ আর্নিং এর একটা জায়গা, ফরেস্টকে রিসোর্স হিসেবে দেখা, এটা আমাদের ব্রিটিশ উত্তরাধিকার। ব্রিটিশ আমল থেকে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে ফরেস্ট ল সেগুলো এখনো চলে আসছে। তার ফলে যদিও এই আমাদের 2006 সালের যে ফরেস্ট রাইটস অ্যাক্ট হয়েছিল তার ফলে একটা আশার আলো জেগেছিল, কিন্তু বর্তমানে সেই ফরেস্ট রাইটস অ্যাক্টকে মোটামুটি ভায়োলেট করেই সমস্ত কাজকর্ম চলছে। যাই হোক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা দেখেছি নানা বন সুরক্ষা সমিতি ইত্যাদি আছে, কিন্তু সেগুলো খাতায় কলমেই রয়ে গেছে। সাধারণ মানুষ বাস্তবে খুব একটা অধিকার পাননি, এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে বনভূমি ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের নাম করে, পাম্প স্টোরেজের নাম করে অযোধ্যাতে একবার তৈরি হলো, আবার নতুন করে টুরগা পাম্প স্টোরেজ তৈরি হচ্ছে, সেখানে আরো বনভূমি ধ্বংস হয়ে যাবে। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে ওই বনভূমি ধ্বংস করার পরিবর্তে অন্য কোনো একটা পতিত জমিতে কিছু গাছ রোপণ করে দিলে সেটা বনভূমির কখনো বিকল্প হয়ে উঠতে পারে না। বনভূমি একটা ইউনিক জিনিস, প্রকৃতির একটা অসাধারণ সৃষ্টি। মানুষের ক্ষমতা নেই তাকে নকল করার। সে কতগুলো গাছ পুঁততে পারে, কিন্তু বনভূমির মধ্যে যে একটা নিটোল বাস্তুতন্ত্র, পারস্পরিক নির্ভরতা, যেটা লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে গড়ে ওঠে, সেটা কখনো সে তৈরি করে দিতে পারে না। আর পশু পাখিরা কিন্তু ওই পশু পাখি হোক বা মানুষ হোক, তাকে বাস্তুচ্যুত করে এক জায়গা থেকে অন্য জায়গায় ছিন্নমূল করে নিয়ে গিয়ে আবার নতুন করে বসিয়ে দেওয়া যায় না, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই যেটুকু ফরেস্ট রিসোর্স বেঁচে আছে, যেটুকু অরণ্য সম্পদ বেঁচে আছে, তার অত্যন্ত বুদ্ধিমান এবং ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে আমাদেরকে ব্যবহার করতে হবে। দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জল সম্পদ। তা ভারতবর্ষকে যেমন নদীমাতৃক দেশ বলা হয়, পশ্চিমবঙ্গ প্রকৃতপক্ষে একটা নদীমাতৃক রাজ্য। একটু যদি এই ম্যাপটার দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো যে কত অসংখ্য নদী নালা এবং তাদের উপনদী, শাখা নদী গোটা পশ্চিমবঙ্গকে সেবিত করে চলেছে। তো এই ছোট ছোট নদীগুলোকে যদি আমি আমার হিসেব থেকে বাদ দিই, যদি মূলত বড় নদীগুলোর কথাই বলি, তাহলে উত্তর দিক থেকে আমি দেখব যে তিস্তা, তোরসা, মহানন্দা, বালাসোন, গদাধর, তারপরে গঙ্গার একটা সামান্য অংশ রয়েছে, মূলত ভাগীরথী হুগলি তার যে শাখাটা সেটা রয়েছে, গঙ্গার পদ্মা অংশটা অল্প একটু রয়েছে মুর্শিদাবাদের মধ্যে, তারপরে রয়েছে ভাগীরথী হুগলি একটা বিরাট অংশ জুড়ে। আমরা দেখবো নদিয়া থেকে হাওড়া, হুগলি, কলকাতা হয়ে একেবারে 24 পরগনার মধ্যে দিয়ে গিয়ে সে সাগরে পড়েছে। এরা রয়েছে, আবার রয়েছে এই ময়ূরাক্ষী, অজয়, দামোদর ইত্যাদি যে নদীগুলো। তাহলে পশ্চিমবঙ্গের নদী বৈচিত্র্যটাও কিন্তু ভীষণ রকমের বেশি।
তবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন ওয়াটার রিসোর্সেস বলছি তখন শুধুমাত্র নদীর কথা বলছি না। সারফেস ওয়াটারের মধ্যে বিভিন্ন যে হ্রদ, নদী, পুকুর ইত্যাদি সেগুলি তো আছেই, তাছাড়াও আমরা কিন্তু গ্রাউন্ড ওয়াটার বা সাবসারফেস ওয়াটার, মাটির নিচের যে জল, সেটাকেও বুঝি। তাই ওয়াটার রিসোর্সকে আমরা দুটো ভাগে ভাগ করেই দেখবো, একটা হচ্ছে সারফেস ওয়াটার, একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। সারফেস ওয়াটারের মধ্যে নদীটা প্রধান, কারণ পশ্চিমবঙ্গে সেরকম উল্লেখযোগ্য বিরাট হ্রদ, স্বাভাবিক হ্রদ সেরকম কিছু নেই। হ্যাঁ, অনেক এ ধরনের অশ্বক্ষুরাকৃতির হ্রদ ইত্যাদি রয়েছে, কিন্তু সেগুলো খুব প্রণিধানযোগ্য নয়, যতটা বেশি হচ্ছে নদীগুলি। তাই আমরা নদীর আলোচনা দিয়ে সারফেস ওয়াটারের কথা বলবো এবং তারপরে গ্রাউন্ড ওয়াটারের কথা বলবো সংক্ষেপে। তো পশ্চিমবঙ্গের নদীগুলোর দিকে এক ঝলক যদি তাকাই, তাহলে তাদেরকে তিনটি প্রধান গোষ্ঠীতে ভাগ করা যায়। একটি হচ্ছে হিমালয় পর্বতমালার থেকে নির্গত নদী গোষ্ঠী, যেগুলো মূলত উত্তরবঙ্গে আমরা দেখতে পাই, তিস্তা, তোর্ষা, মহানন্দা ইত্যাদি ইত্যাদি, এদেরকে আমরা দেখতে পাই। অপর গোষ্ঠীটি হচ্ছে পশ্চিমের উচ্চভূমি, মালভূমির থেকে নির্গত যে অজয়, দামোদর, ময়ূরাক্ষী, কাঁসাই, শিলাই ইত্যাদি এই নদী গোষ্ঠী। এবং তৃতীয়টি হচ্ছে মূলত সুন্দরবন বা নিম্নবঙ্গের যেগুলি জোয়ার ভাটার জলে পুষ্ট টাইডাল রিভার, যেগুলো মাতলা, বিদ্যাধরী, সপ্তমুখী, হাড়িভাঙা ইত্যাদি এই নদীগুলি। এখন এই প্রত্যেকটি নদী গোষ্ঠী প্রকৃতপক্ষে ভারতবর্ষের বৃহত্তম নদী, শ্রেষ্ঠ নদী গঙ্গা, সেই গঙ্গা নদীর নিম্ন অববাহিকার সঙ্গে সংযুক্ত। অর্থাৎ এই যে উত্তরের নদী গোষ্ঠী, পশ্চিমের নদী গোষ্ঠী, এই দুটি আসলে ওই ভাগীরথী হুগলি সিস্টেম বা গঙ্গা রিভার সিস্টেম, পদ্মা রিভার সিস্টেমের সঙ্গেই যুক্ত হয়ে রয়েছে উপনদী হিসেবে। আর নিচের দিকের যে দক্ষিণবঙ্গের যে টাইডাল রিভার্সগুলোর কথা বললাম, এরা মূলত হচ্ছে গঙ্গার উপনদী, গঙ্গার শাখা নদী ভাগীরথী হুগলি, তার ডিস্ট্রিবিউটারি বা শাখা নদীগুলি, দক্ষিণ দিকের যে নদীগুলির কথা বলছি। তো এই হিসেবে দেখতে গেলে আমরা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের থেকে দেওয়া যে ম্যাপ, সেখানে আমরা এই বেসিন, রিভার বেসিনগুলো আমরা দেখতে পাই। কিছু কিছু বেসিনকে আমি আইডেন্টিফাই করে দিতে পারি। যেমন একেবারে আমরা যদি উত্তর দিক থেকে দেখি, তাহলে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে গদাধর বেসিন, তোরসা বেসিন, এটা হচ্ছে তিস্তা বেসিন। তিস্তা বেসিনটা জলপাইগুড়ির মধ্যে মূলত, তাছাড়া এইখানে অল্প সামান্য একটু রয়েছে এই জায়গাটাকে, যদিও এটা হচ্ছে করলা বেসিন। তারপরে যে বড় অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মহানন্দা রিভার বেসিন। তারপরে আমরা এখানে ময়ূরাক্ষী পাবো, অজয় পাবো, আমরা এখানে দামোদর পাবো, এখানে কাঁসাইয়ের এই রূপনারায়ণের বেসিন পাবো, আমরা কাঁসাইয়ের বেসিন পাবো, আমরা একেবারে দক্ষিণ পশ্চিম দিকে সুবর্ণরেখা বেসিনের কিছুটা দেখতে পাবো। তো এরপরে যেগুলি আছে সেগুলি হচ্ছে এই জলঙ্গি, চূর্ণী, ইছামতি ইত্যাদি। মনে রাখা দরকার যে এগুলি সকলেই হচ্ছে সাব বেসিন। এরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি যদি আমরা বলতে চাই তাহলে নিম্ন গঙ্গা অববাহিকার সঙ্গে সংযুক্ত। কারণ এখান দিয়ে গঙ্গা নদী আমরা জানি রাজমহলের কাছ দিয়ে মুর্শিদাবাদের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং তারপরে ধুলিয়ানের কাছে দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে। একটা সোজা ঢুকে গেছে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে, অপরটি ভাগীরথী হুগলি নাম নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এসে এই সাগর দ্বীপের কাছে আমাদের বঙ্গোপসাগরে মিশে গেছে। তাই এটা পুরোটাই আসলে গঙ্গার, নিম্ন গঙ্গা অববাহিকার সঙ্গে সংযুক্ত। কিন্তু এগুলোকে আমরা স্থানীয়ভাবে যে সাব বেসিন বলি ছোট আকারে, সেটি দেখতে এখানে এগুলিকে আমরা মার্কিং করেছি। আমরা মানে এটা হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড এই মার্কিং করেছে। এটা দরকার হলে স্ক্রিনশট নিয়ে একটু বড় করে তোমরা দেখতে পারো বেসিনগুলোর এরিয়া কতটা কি। এবার চলে আসছি পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জলসম্পদের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সেই রাজ্যগুলোর মধ্যে পড়ে যারা ভূগর্ভস্থ জলে অত্যন্ত সমৃদ্ধ। তার একটা বড় কারণ হচ্ছে এই জায়গাটি দীর্ঘ সময়, বিশেষ করে দক্ষিণবঙ্গের অংশটি সমুদ্রের তলায় ছিল এবং তারপরে গাঙ্গেয় পলির সঞ্চয়ের ফলে বিগত 30 থেকে 35 বছরের মধ্যে, মাত্র 30 থেকে বলা ভালো, মাত্র 30 থেকে 35,000 বছরের মধ্যে এর দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশটা সৃষ্টি হয়েছে। এমনকি দক্ষিণ 24 পরগনার এমন কিছু অংশ রয়েছে, এমন কিছু দ্বীপ অংশ রয়েছে, উপকূলীয় অংশ রয়েছে, যেগুলি মাত্র 6,000 বছর আগে গঠিত হয়েছে। তো এত কম সময়ে
ভূতাত্ত্বিক হিসেবে অত্যন্ত কম আর কি এই সময়টুকু। আবার পশ্চিম দিকের যে অংশটি সেইখানের আবার অতি প্রাচীন ভূমি, একেবারে গন্ডোয়ানা ভূমি যেটাকে আমরা বলি, হ্যাঁ, সে প্রাচীন শিলায় গঠিত শিলাস্তর, প্রচুর ফাটল এবং দারণযুক্ত, গভীরভাবে আবহ বিকৃত শিলাস্তর। ফলে সেই শিলাস্তরের মধ্যেও কিন্তু জল অনেক গভীর পর্যন্ত প্রবেশ করতে সুযোগ পেয়েছে। উত্তর দিকের যে সমতল ভূমি সেটা মূলত প্রাচীন পলি দিয়ে গঠিত কর্কশ সছিদ্র পলি, যার মধ্যে দিয়ে এই অসংখ্য যে নদী নালা, খাল বিল এবং যে বৃষ্টিপাতের জল সেগুলি খুব সহজেই মাটির গভীরে প্রবেশ করতে সুযোগ পেয়েছে। অন্যদিকে হিমালয় পর্বতমালার উপস্থিতি উত্তর দিকে একটা জলবিভাজিকার কাজ করেছে, যার ফলে যেমন পৃষ্ঠস্থ জল একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার সুযোগ পেয়েছে, ঠিক তেমনই ভাবে ভূগর্ভস্থ জলস্তর, যেটা কিনা ভূগর্ভের যে ভূতাত্ত্বিক গঠন সেই অনুযায়ী প্রবাহিত হয়, সেই অনুসারেও কিন্তু উত্তর দিকে আর সরে যাওয়ার সুযোগ পায়নি, অর্থাৎ একটা কনফাইনমেন্টের কাজ করেছে। সে কারণে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের যে ভূগর্ভস্থ জলস্তর তার যে ঢাল সেটা মূলত উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে বা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে ঢালটা দেখতে পাই। এবং বিশেষ করে রাঢ় অঞ্চল যেটাকে আমরা বলি, অর্থাৎ পশ্চিমের মালভূমি এবং পূর্বের গাঙ্গেয় সমভূমির মাঝামাঝি যে বাফার রিজিয়নটা রয়েছে, সেই রাঢ় অঞ্চলে আমরা দেখতে পাই যে ক্রমান্বিতভাবে এই গাঙ্গেয় পলি, গঙ্গা অববাহিকা থেকে বয়ে আসা পলি, এবং অন্যদিকে হচ্ছে এই অজয়, ময়ূরাক্ষী, দামোদর ইত্যাদি যে নদীগুলি, কাঁসাই, রূপনারায়ণ, এদের বয়ে আনা কর্কশ পলি, যেটা ল্যাটেরাইট জাতীয় মাটি ধুয়ে এসছে, তাদের একটা ইন্টারবেডিং তৈরি হয়েছে। এই ইন্টারবেডিং এর ফলে রাঢ় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মাটির নিচে প্রায় 7খানা জলবাহী স্তর সৃষ্টি হয়েছে। তো এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে মোটের ওপর পশ্চিমবঙ্গের যে ভূগর্ভস্থ জল সেটির সম্পদের প্রাচুর্য রয়েছে। কিন্তু প্রাচুর্য থাকলেই তো হবে না, সেটিকে খুব পরিকল্পিতভাবে ব্যবহার করারও প্রয়োজন আছে, এবং সেখানে একটা ঘাটতি রয়েছে। দেখা যাচ্ছে যে বিগত শতকের 70-এর দশকের পর থেকে যে কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, তার হাত ধরে উচ্চ ফলনশীল শস্য চাষ হয়েছে, বোরো চাষ হয়েছে, এবং সেগুলি সবই হয়েছে ভূগর্ভস্থ জল ব্যবহার করে। পাশাপাশি জনসংখ্যা বিপুল হারে বেড়েছে। সেই বিপুল হারে বেড়ে যাওয়া জনসংখ্যার জন্য জলের প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রেও পানীয় জল, স্বচ্ছ পানীয় জলের সরবরাহের জন্য এই ভূগর্ভস্থ জল ব্যবহার হয়েছে। কলকাতা শহরের কলেবর বৃদ্ধি হয়েছে বহুগুণ। পাশাপাশি গড়ে উঠেছে শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান সহ বহু আরো অনেক শহর, এবং সেই সব শহুরে জনসংখ্যা বৃদ্ধির কারণে গ্রাউন্ড ওয়াটারের উপরে চাপ বৃদ্ধি পেয়েছে। এই সব কারণে দেখা যাচ্ছে যে জলসম্পদে যথেষ্ট সমৃদ্ধ হওয়া সত্ত্বেও বর্তমানে পশ্চিমবঙ্গের নানা অংশে ভূগর্ভস্থ জলস্তরের কিন্তু টান পড়ছে। এখানে আমার সংলগ্ন যে মানচিত্রটি দেওয়া আছে সেখানে এই লাল রং যত ঘন হয়েছে তত বুঝতে হবে সেই জায়গায় কিন্তু সেই ব্লকগুলিতে গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন খুব বেশি হয়েছে। এখানে ডিপ টিউবওয়েল যেগুলোকে বলা হয়, ডিপ টিউবওয়েলের যে স্তর, সেই জলস্তর কতটা নিচে নেমে যাচ্ছে সেইটির উপরে ভিত্তি করে এইটির মানচিত্রটি অঙ্কিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে মধ্য এবং পূর্ব দিকের যে অংশ, সেই দিকের অংশেতে এই ধরনের জল সংকট কিন্তু বেশ গভীর, তুলনায় কিন্তু পশ্চিম দিকের অংশে অত বেশি গভীর নয় সংকটটা। কলকাতাকে কেন্দ্র করে যে অংশ, সেখানে কিন্তু এই সমস্যাটা বেশ গভীরভাবে দেখা দিচ্ছে। সেটাই আমরা যদি আরেকটু মানচিত্রটাকে আরো পরিষ্কারভাবে দেখি, যেখানে গ্রাউন্ড ওয়াটার স্ট্রেস জোন আইডেন্টিফাই করা হয়েছে, অর্থাৎ কোন অংশে পশ্চিমবঙ্গের কোন জেলার কতটা চাপ রয়েছে ভূগর্ভস্থ জলের উপরে। চাপ অর্থে হচ্ছে কত বেশি জনসংখ্যাকে সেই জলের উপরে নির্ভর করতে হচ্ছে, এবং সেই জলের উৎপাদন ক্ষমতা কতটা, কারণ সব জায়গার গ্রাউন্ড ওয়াটার ইল্ড ক্যাপাসিটি সমান হতে পারে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভূগর্ভস্থ জল যতটা
প্রতি ঘন্টায় যতটা উৎপাদন করা যাবে, নিশ্চয়ই পুরুলিয়া বা বাঁকুড়ার কাঁকুড়ে মাটির থেকে ততটা উত্তোলন করা যাবে না। মজার বিষয় হচ্ছে যে যেহেতু মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের গাঙ্গেয় ভূমিতে জনসংখ্যাটার চাপ অতিরিক্ত রকমের বেশি, ফলে সেই জায়গাতে গ্রাউন্ড ওয়াটার যথেষ্ট থাকা সত্ত্বেও এখানে গ্রাউন্ড ওয়াটারের উপরে চাপটা সব থেকে বেশি। এই সংলগ্ন যে মানচিত্রটি রয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে মূলত কিন্তু এই মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, মালদহের কিছুটা অংশ এইসব জায়গাতে এক্সট্রিম কন্ডিশনে রয়েছে, এক্সট্রিম কন্ডিশন, অত্যধিক চাপ। আর তার সংলগ্নই কলকাতা এবং 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে দিনাজপুর এবং জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতেও কিন্তু গ্রাউন্ড ওয়াটারের উপরে চাপ অত্যন্ত বেশি, হাই। তুলনামূলকভাবে বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে মডারেট, এবং বাঁকুড়া জেলার কিয়দংশ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিয়দংশ এবং আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে এগুলো কিন্তু কম। তাহলে মোটের উপরে অধিকাংশ যে ক্ষেত্র সেখানে পশ্চিমবঙ্গের জলসম্পদ, ভূগর্ভস্থ জলসম্পদের উপরে হয় অতিরিক্ত বা বেশ বেশি চাপ রয়েছে। এটা কিন্তু আমাদেরকে আশঙ্কায় রেখেছে, বিজ্ঞানীদেরকে যথেষ্ট আশঙ্কার মধ্যে রেখেছে। এবং এই প্রসঙ্গে যদি আমরা কোয়ালিটি অফ গ্রাউন্ড ওয়াটারটা দেখি তাহলে দেখব যে ক্রমশ এই মানটা কমছে। হিমালয়ের ছোট্ট অংশটুকুকে বাদ দিলে এবং এই দ্বীপমালার অংশটুকুকে বাদ দিলে, সুন্দরবনের অংশটুকুকে বাদ দিলে, আমরা যদি পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জলে ক্লোরাইড এবং আয়রনের কনসেন্ট্রেশন দেখি তাহলে দেখব যে প্রি মনসুন সিজনগুলোতে আমরা দুটোরই কিন্তু যথেষ্ট প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি। আমরা জানি যে জলের মধ্যে যদি ক্লোরাইড এবং বেশি থাকে, আয়রন বেশি থাকে, নোনতা হয়ে যায় জলটা, NaCl বেশি থাকে, নোনতা জল হয়ে যায়। এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা শহর সংলগ্ন যাদবপুর ইত্যাদি, দমদম, এইসব জায়গাতে কিন্তু এই জল নোনতা হওয়ার ভাবটা খুব বেশি। এটা পশ্চিমবঙ্গের অন্যান্য ব্লকগুলোতেও ধীরে ধীরে কিন্তু বাড়ছে, ক্রমশ জল ক্রমশ নোনতা হচ্ছে। তার কারণ হচ্ছে ক্লোরাইডের ইন্ট্রুশনের মধ্যে ক্রমশ বাড়ছে জলে। হ্যাঁ, জল ফাঁকা হয়ে যাচ্ছে অতিরিক্ত তুলে নেওয়ার ফলে, সেখানে চুইয়ে চুইয়ে কিন্তু ওই গঙ্গা সিস্টেম থেকে আসা যে নোনা জল ঢুকে পড়ছে, তার ফলে এগুলো ক্রমশ ক্লোরাইড কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, পানের অযোগ্য হয়ে উঠছে। অন্যদিকে লোহা আসে মূলত মাটির থেকে চুইয়ে। যে মুহূর্তে মাটির নিচের জল ফাঁকা হয়ে যাচ্ছে সেখানে এক ধরনের মানে বাতাস প্রবেশ করছে, ফলে যেটা এতদিন পর্যন্ত প্রবেশ করতো না সেই জায়গাতে এখন ব্যাকটেরিয়াল রিয়াকশন হয়ে ওই কেমিক্যাল লিচিং অফ ফেরাস হচ্ছে, তার ফলে কিন্তু জলের মধ্যে বাড়ছে। এছাড়া যেহেতু এই পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে মাটিতে ইটসেলফ লোহার পরিমাণ বেশি আছে, গ্রাউন্ড ওয়াটারে একটু একটু করে কিন্তু এই লোহা চুইয়ে ঢোকে নর্মাল প্রসেসে, এবং তার ফলে কিন্তু সেখানে এমনিতেই আয়রন কনসেন্ট্রেশনটা একটু বেশি, ফলে এটা দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত মোটের উপরে পশ্চিমবঙ্গের কিন্তু গ্রাউন্ড ওয়াটারে খুব অ্যালার্মিং সিচুয়েশন কিছু আসেনি, যে এই ক্লোরাইড বা এর জন্য খুব অ্যালার্মিং কিছু সিচুয়েশন আসেনি। এখনই মেজার্স নেওয়া দরকার। কিছু কিছু জেলার ক্ষেত্রে, কিছু কিছু ব্লকের ক্ষেত্রে এটা বেশ সমস্যা তৈরি করেছে ঠিকই, কিন্তু ওভারঅল যদি পশ্চিমবঙ্গের চিত্র বলি তাহলে সেখানে খুব ভয় পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে আমাদেরকে গ্রাউন্ড ওয়াটার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ঠিক একই কথা বলবো দুটো কন্টামিনেশনের কথা বলে শেষ করব আজকে গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস। এটা কিন্তু বিজ্ঞানীদের কাছে একটা অ্যালার্ম, সেটা হচ্ছে ফ্লুরাইড এবং আর্সেনিক। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি যেমন এই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কিয়দংশ, আর মালদা জেলার একেবারে যেটা পূর্ব দিকের অংশ, যেটা ভাবরপল্লী বলা হয়, সেই ভাবরপল্লী গঠিত অঞ্চল, এবং দক্ষিণ দিনাজপুরের প্রায় পুরোটাই, এই জায়গাতে কিন্তু জলে মাত্রাতিরিক্ত ফ্লুরাইড পাওয়া যাচ্ছে। আমরা জানি ফ্লুরিন এটা শরীরে মাত্রাতিরিক্ত পরিমাণে ঢুকে পড়লে দাঁত নষ্ট হয়ে যায়, ত্বকে কালো কালো ছোপ পড়ে, এবং সব থেকে ক্ষতিকর যেটা সেটা হচ্ছে হাড় দুর্বল হয়ে যায়, ফলে ডাবল বেন্ড ডিজিজ দেখা যায়, কোমর থেকে বেঁকে যায় মানুষ, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এবং প্রচন্ড পেইন হয়, জয়েন্ট পেইন হয়। এগুলি দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার শিশুদের মধ্যে বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের ফ্লুরাইড কন্টামিনেশনের প্রভাব।
অপর একটি মারাত্মক প্রবণতা হচ্ছে আর্সেনিক। আর্সেনিকের উৎস কেন আসছে, কি আসছে, সেটা নিয়ে নানা রকমের মতবাদ আছে। তবে মূলত অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী যাদবপুরের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজে তার যে পাথ ব্রেকিং গবেষণা এই বিষয়ে, সেখান থেকে আমরা বলতে পারি যে মাটির নিচের স্তরে আর্সেনোপায়ারাইট আছে। সেই আর্সেনোপায়ারাইট ওই যখন ভূগর্ভস্থ জল অতিরিক্ত তুলে নেওয়ার ফলে যে ফাঁক তৈরি হচ্ছে, সেখানে বাতাস ঢুকে পড়ছে। সেই বাতাসের সঙ্গে আর্সেনোপায়ারাইটের অক্সিজেনের আর বাতাসের অক্সিজেন আর আর্সেনোপায়ারাইটের মধ্যে বিক্রিয়া হয়ে আর্সেনিকটা বেরিয়ে আসছে। এবং আর্সেনিককে আটকানো যায় না কোনোভাবে। কোনো মানে কি বলবো, যে এমনই একটা দূষক যেটা যদি একবার জলের সঙ্গে মিশে যায়, সেই জল থেকে তাকে আলাদা করাটা বেশ শক্ত। এবং সেটাই দেখা যাচ্ছে যে বর্ধমানের এই পূর্বস্থলী ব্লক থেকে শুরু করে বর্তমানে পুরো যে গঙ্গার প্রাচীন পলি গঠিত অঞ্চল, যেটা এই নদিয়া টদিয়া এই সমস্ত অঞ্চলগুলি, এমনকি কলকাতা এবং হাওড়ার যে আমাদের উদয়নারায়ণপুর ব্লক, সেইখান পর্যন্ত এই আর্সেনিক কন্টামিনেশন এসে গেছে, পৌঁছে গেছে। আসলে বস্তুত পার্শ্ববর্তী বাংলাদেশের প্রায় পুরোটাই এই আর্সেনিক প্রভাবিত অঞ্চল। পৃথিবীর সব থেকে বড় আর্সেনিক দূষণের শিকার হচ্ছে গাঙ্গেয় উপত্যকার মানুষ। তো এখানে কিন্তু এই জন্য গ্রাউন্ড ওয়াটার ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো।